বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার বাংলাদেশকে কেন জমের মতো ভয় পায়? দেখুন, মিয়ানমার কিন্তু বাংলাদেশের থেকে আয়তনে অনেক বেশি বড় এবং মিয়ানমারে যে সামরিক বাহিনীর জনবল সেটাও কিন্তু বাংলাদেশের থেকে অনেক বেশি এবং এয়ারফোর্সের কাছে কিন্তু বাংলাদেশের থেকেও বেশি যুদ্ধবিমান রয়েছে, পাওয়ারফুল যুদ্ধবিমান রয়েছে এবং মিয়ানমারের সামরিক বাহিনীতে অনেক ইকুইপমেন্টস রয়েছে যেগুলো বাংলাদেশের কাছে নেই। তারপরেও মিয়ানমার কেন বাংলাদেশকে ভয় পায়? কি আছে বাংলাদেশের কাছে? বাংলাদেশের শক্তি কি? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো যে কেন মিয়ানমার বাংলাদেশকে এত বেশি ভয় পায়। ভিউয়ার্স, আমি রুবেল আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুলেট ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি চ্যানেলে অনেক ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভিডিওটার শিরোনামটা হচ্ছে মিয়ানমার কেন বাংলাদেশকে এত ভয় পায়। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, কেন ভয় পায়, কি আছে বাংলাদেশের কাছে, এবং বর্তমানে যদি বাংলাদেশ মিয়ানমারের যুদ্ধ হয় তাহলে কে জিতবে, মিয়ানমার নাকি বাংলাদেশ? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ক্লিয়ারলি ইন ডিটেলস জানবো। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্ট। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার আকাশে সবসময় যুদ্ধের দামামা বাজছে। 2026 সালের সামরিক শক্তিতে কে এগিয়ে, বাংলাদেশ নাকি মিয়ানমার? গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ রিপোর্টে এসেছে এক বিরাট চমক। আজ আমরা দেখব দুই প্রতিবেশী দেশের সামরিক শক্তির আসল রূপ, অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে আসলে কোন দেশ সেরা, এবং 2026 সালে এসেও বাংলাদেশ মিয়ানমারকে হারাতে কতটুকু সক্ষম। বাস্তবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে আসলে কে জিতবে? তো প্রথমে শুরু করি গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 র্যাঙ্কিং দিয়ে। 2026 সালে মিয়ানমার সামরিক শক্তিতে বিশ্বে 35তম অবস্থানে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থান 37তম। তবে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ ছিল 35তম অবস্থানে। বিএনপি সরকার আসার পরপরই বাংলাদেশ সামরিকভাবে পিছিয়ে যায়। এ থেকে বোঝা যাচ্ছে বিএনপি সরকারের সামরিক শক্তি বাড়ানোর কোনো ইচ্ছাই নেই। আপনি যে দলই করুন না কেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কিছু করতে হবে। তবে যে দল সামরিক শক্তি বাড়াতে চায় না, সেই দল দেশের কল্যাণ কিভাবে চায় আমি সেটাই বুঝি না। 2025 সালে আমরা 35তম অবস্থানে ছিলাম, আর 26 সালে এসে 37তম অবস্থানে হয়ে গিয়েছে। তাহলে রাজনৈতিক নেতাদের মুখে উন্নয়ন কথাটা আসছে কিভাবে? আসল উন্নয়নই তো সামরিক উন্নয়ন বোঝায়। আপনার কাছে কোটি কোটি টাকা থেকে কি লাভ যদি আপনার ঘর বাড়ি না থাকে, বা কেউ এসে হঠাৎ করে আপনাকে ডাকাতি করে চলে যায়? আপনার টাকাও থাকতে হবে, আপনার নিরাপত্তাও থাকতে হবে। তো এই সরকার আসলে কি উদ্দেশ্যে এসেছে আমি বুঝতে পারলাম না। সামরিক সরকারের কোনো অগ্রগতি আমার চোখে পড়ছে না। তো যাই হোক, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সবসময় 2-3 ধাপের ব্যবধানই থাকে। এবার দেখা যাক দুই দেশের জনসংখ্যা শক্তি। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি, বিপরীতে মিয়ানমারের জনসংখ্যা মাত্র 6 কোটি। যুদ্ধে জনশক্তি বাংলাদেশের সব থেকে প্লাস পয়েন্ট। 2026 সালে বাংলাদেশের সামরিক ব্যয় প্রায় $3.5 বিলিয়ন, আর মিয়ানমারের সামরিক ব্যয় প্রায় $2.8 বিলিয়ন। তো দেখতে পেলেন মিয়ানমারের থেকে বাংলাদেশের সামরিক বাজেট অনেক বেশি। তবে বাজেট বেশি হলেও অস্ত্র কিন্তু মিয়ানমারই বেশি কিনে। আমাদের বেশিরভাগ বাজেট সেনাবাহিনীর বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের বেতন ভাতাতেই চলে যায়। আমরা নাকি এতগুলো টাকাতে অস্ত্রই কিনতে পারি না। আর এদিকে মিয়ানমার বছরে $2.8 বিলিয়ন দিয়ে প্রতিনিয়ত চীনের কাছ থেকে অস্ত্র কিনে যাচ্ছে। তারা প্রতিনিয়ত শক্তিশালী ফাইটার জেট কিনছে, আর আমরা এদিকে টিভির টকশোতে বলছি আমাদের 71-এর চেতনা আছে, সংসদে দাঁড়িয়ে বলছে যে আমরা 71-এ যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধা, কেউ পারবে না আমাদের দেশকে হারাতে। মিয়ানমারের সেনাবাহিনী যখন আমাদের মারতে আসবে তখন আমরা বলবো আমরা 71-এ যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধা, আর এটা শুনে তারা আমাদের কাছে সারেন্ডার করে দিবে। এটাই হচ্ছে আমাদের চেতনাধারী অস্ত্র। অস্ত্র কিনতে বাংলাদেশের না টাকার সমস্যা, না আমাদের সেনাবাহিনী অস্ত্র চালাতে পারে না। আমরা আসলে বাধ্য হয়ে আছি কারো ওপরে, কেউ বললে তখন আমরা অস্ত্র কিনবো। আমরা সবসময় কারো মতের জন্য অপেক্ষা করে থাকি। তো যদি এবার নজর দিই দুই দেশের সেনাবাহিনীর দিকে, তাহলে স্থলবাহিনীতে দুই দেশের রয়েছে বিশাল সেনাবাহিনী। বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 2,40,000, বিপরীতে মিয়ানমারের সক্রিয় সেনা সংখ্যা 2,28,000 এবং রিজার্ভ সৈন্য 19,000। তবে বাংলাদেশের রিজার্ভ সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের রিজার্ভ সংখ্যা প্রায় 70 লক্ষ। ট্যাঙ্ক শক্তিতে মিয়ানমার বর্তমানে বেশ এগিয়ে রয়েছে। মিয়ানমারের কাছে রয়েছে 1040টির বেশি ট্যাঙ্ক, তবে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র 320টি ট্যাঙ্ক। তবু সেগুলো পুরাতন ট্যাঙ্ক, মানে নতুন করে বাংলাদেশ আর কোনো ট্যাঙ্ক ক্রয় করেনি। আর্মড ভেহিকল
ভেহিকেল দুই দেশের প্রায় সমান সমান। বাংলাদেশের হাতে আর্মড ভেহিকেল আছে প্রায় 11,500টি, আর মিয়ানমারের হাতে রয়েছে প্রায় 11,000। বাংলাদেশ এবং মিয়ানমারের আর্টিলারিতে হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশের হাতে আছে 500টির মতো শক্তিশালী আর্টিলারি, তবে মিয়ানমারের কাছে এই সংখ্যা প্রায় 1600টির ওপরে। রকেট প্রজেক্টরের সংখ্যা ওয়েট গাইস, একটা বিষয় না আমার মাথায় না ঠিকঠাক ভাবে ঢুকছেই না। মানে মিয়ানমার কোন দিকটাতে বাংলাদেশের থেকে কি? আমি কিন্তু সামরিক কথা বাদ দিচ্ছি, আমি অর্থনীতির বিষয়টা বলছি আর কি। কোন দিকটাতেই কি, কিন্তু তারপরেও ওদের যেই ইকুইপমেন্টস বাংলাদেশের থেকে কি। আসলে এই বিষয়গুলো দেখলে আমি মাঝে মাঝে অবাক হই যে বাংলাদেশের এই টাকাগুলো যায় কোথায়, কার পেটে যায়। আসলে দুর্নীতি যে মিয়ানমারে হয় না, এটাও কিন্তু ভুল। তারপরেও মিয়ানমার কিন্তু সামরিক দিক থেকে এগিয়ে যাচ্ছে। আসলে এই বিষয়গুলো না বাংলাদেশের মধ্যে যারা চেয়ারে চুয়ারে বসে আছে বিভিন্ন বড় বড় চেয়ারগুলোতে, ঠিক আছে, তাদের দেখা উচিত, লজ্জা হওয়া উচিত এই বিষয়গুলো দেখি। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। মিয়ানমারের সংখ্যাগতভাবে অনেক বেশি। মিয়ানমারের কাছে আছে 1500টি রকেট প্রজেক্টর, কিন্তু বাংলাদেশের হাতে আছে মাত্র 100টি আধুনিক রকেট সিস্টেম। এখন আসা যাক আকাশ পথে শ্রেষ্ঠত্ব কার। প্রথমে বলে দিই, মিয়ানমারের বিমান বাহিনী শক্তিশালী অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ। মিয়ানমারের বিমান বাহিনীর কাছে বর্তমানে প্রায় 331টি বিমান আছে, অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মাত্র 212টি বিমান আছে। মিয়ানমারের তুরুপের তাস হচ্ছে তাদের শক্তিশালী SU-30 ফাইটার জেট। এছাড়া মিয়ানমারের বহরে আছে MiG-29 এবং J-7 বিমান। মিয়ানমারের SU-30-র বিপক্ষে বাংলাদেশের কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই। বাংলাদেশের কাছে 8টি MiG-29 রয়েছে, তবুও 4টি রয়েছে বেলারুশে আর 4টি সার্ভিসে, তবে সেগুলো তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান। এখন চলছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। তাহলে একবার ভাবুন, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আর তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানের মধ্যে কত টেকনোলজি গ্যাপ থাকতে পারে। মানে তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানে কোনো স্টিল প্রযুক্তি নেই, কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আপনার চোখের সামনে দিয়ে উড়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আর পৃথিবীর কোনো রাডারে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে ধরতে পারবে না। তো বাংলাদেশের ফরজের ওপর ফরজ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করা। ফরজ এ কারণেই বললাম, কারণ কথায় আছে জান বাঁচানো ফরজ। যতদিন না বাংলাদেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ডেলিভারি পাচ্ছে, ততদিন বাংলাদেশ কোনোভাবেই সুরক্ষিত নয়। মিয়ানমারের কাছে আছে 86টি চপার, বাংলাদেশের কাছে আছে 67টি আধুনিক হেলিকপ্টার। এখন আসা যাক ড্রোন শক্তি এবং আকাশ প্রতিরক্ষা। আধুনিক যুদ্ধে ড্রোনের ভূমিকা অপরিসীম। 2026 সালে বাংলাদেশ ড্রোন শক্তিতে ব্যাপক উন্নতি করেছে। বাংলাদেশের হাতে আছে তুরস্কের তৈরি শক্তিশালী বাইরাক্তার TB2 ড্রোন। এই ড্রোন নিখুঁতভাবে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অপরদিকে মিয়ানমারও কিন্তু বসে নেই, তারা মূলত চীনের তৈরি রেইনবো এবং CH সিরিজের ড্রোন ব্যবহার করে থাকে। এবার আসা যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে। তো প্রথমে বলে দিই, বাংলাদেশের কাছে তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, শুধুমাত্র একটা নামে আছে, মানে থাকতে হবে তাই আছে। বাংলাদেশ বর্তমানে LY-80 এবং FM-90-র মতো সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করছে, যেগুলো একেবারে শর্ট রেঞ্জের মিসাইল। এগুলো স্বল্প দূরত্বে বাংলাদেশকে রক্ষা করতে পারবে। তবে মিয়ানমারের কাছে কিন্তু শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। মিয়ানমার ব্যবহার করছে রাশিয়ার তৈরি S-125 এবং প্যাচেরো এয়ার ডিফেন্স সিস্টেম। এবার আসা যাক সমুদ্র যুদ্ধে। সমুদ্রের লড়াইয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তি। শুধুমাত্র নৌবাহিনীর দিক থেকেই বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে। বাংলাদেশ নৌবাহিনী একটি পূর্ণাঙ্গ 3 ডাইমেনশনাল ফোর্স। বাংলাদেশের মোট নৌযানের সংখ্যা বর্তমানে প্রায় 121টি, তবে অপরদিকে মিয়ানমারের হাতে যুদ্ধ জাহাজের সংখ্যা প্রায় 240টি। বাংলাদেশের হাতে আছে 7টি শক্তিশালী ফ্রিগেট এবং মিয়ানমারের হাতে ফ্রিগেট রয়েছে 6টি। করভেটের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশের করভেট আছে 6টি আর মিয়ানমারের কাছে করভেট যুদ্ধজাহাজ আছে 3টে। তবে সাবমেরিন শক্তিতে মিয়ানমার এগিয়ে। বর্তমানে মিয়ানমারের কাছে 3টি সাবমেরিন রয়েছে, অন্যদিকে বাংলাদেশের কাছে শুধুমাত্র 2টি সাবমেরিন রয়েছে। সামরিক সরঞ্জাম ছাড়াও ভৌগোলিক অবস্থান বড় ভূমিকা রাখে। মিয়ানমারের আয়তন বাংলাদেশের চেয়ে 5 গুণ বড়, কিন্তু বাংলাদেশের অর্থনীতি মিয়ানমারের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। বাংলাদেশে প্রতি বছর এত কোটি টাকা পাচার হয়, এত বিশাল ধনী ব্যক্তিরা বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে, প্রধানমন্ত্রীর চাকরের
400 কোটি টাকা। এত লুটপাটের পরও বাংলাদেশের অর্থনীতি শক্তভাবে দাঁড়িয়ে আছে। দেখুন, সব মিলিয়ে বাংলাদেশের মানুষের যে মনোভাব বা বাংলাদেশের মানুষের যে সাহস তা কিন্তু মিয়ানমারের জনগণের নেই। আমাদের রক্তে কিন্তু বিপ্লব আছে। 10 জন মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের একজন নাগরিকই যথেষ্ট। তো বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে সেনাবাহিনী তো পরের ধাপে থাকবে, বাংলাদেশের মানুষই বুক পেতে দিবে। ইতিহাস ঘেটে দেখুন, যুদ্ধে বাঙালি সবসময় সেরা। তাছাড়া বিভিন্ন রিপোর্টে শোনা যাচ্ছে বাংলাদেশ আরো 4টি সাবমেরিন চায়নার কাছ থেকে কিনছে। আর মিয়ানমার রাষ্ট্রটি স্থিতিশীল নয়, তাদের দেশে গৃহযুদ্ধ চলছে। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। সর্বশেষ সেনা অভ্যুত্থানের মাধ্যমে সেটা গৃহযুদ্ধে পরিণত হয়েছে। প্রতিদিনে মিয়ানমারের কোনো না কোনো রাজ্যে তাদের সেনাবাহিনী মারা যাচ্ছে কিংবা কোনো না কোনো যুদ্ধ অস্ত্র হারাচ্ছে। তারপরও মিয়ানমার যে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না এটা কোনোভাবে বলা যায় না। তো বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কোন দেশ জিতবে আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত একদম ক্লিয়ারলি সবকিছু বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে মিয়ানমার বাংলাদেশের থেকে সব দিক থেকে এগিয়ে আছে। আসলে এই বিষয়টা ভাবতে গেলেও খারাপ লাগে। এখন যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হতো তাহলে এটা মানা যেত, কম্পেয়ার করতে দূরের কথা, আমি এ বিষয়ে কিছুই বলতাম না। যেখানে বাংলাদেশ মিয়ানমার থেকে অর্থনীতি এগিয়ে আছে, সেই জায়গাতে মিয়ানমার সামরিক দিক থেকে এগিয়ে আছে। আসলে সামরিক দিক থেকে এগোতে হলে অর্থনীতিটা মেইন, তবে দুর্নীতি কিন্তু কম করতে হবে। মিয়ানমারে যে দুর্নীতি হয় না সেরকমটা না। মিয়ানমারের অবস্থা অস্থিতিশীল একটা দেশ, এটা সেই দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগেই আছে। তারপরেও চায়নার কাছ থেকে ওরা প্রতি বছর যুদ্ধাস্ত্র ক্রয় করছে। সেদিক থেকে বাংলাদেশ সেরকম কিছু ক্রয় করতে পারছে না। বাংলাদেশের কাছে সেরকম কিছু নেই। আপনি একটা বিষয় খেয়াল করুন, বাংলাদেশের এয়ার ডিফেন্স হিসেবে কি রয়েছে? শর্ট রেঞ্জের একটা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, আর মিয়ানমারের কাছে লং রেঞ্জের রয়েছে, তাও আবার রাশিয়ার তৈরি। এই বিষয়গুলো আসলে ডিপলি ভাবলে অনেক কিছু ভাবা যায়। তো কি বলবো আর, বাংলাদেশ বর্তমানে যে একটা অবস্থায় রয়েছে, আসলে চারদিকে শুধু লুটপাট দুর্নীতি এগুলোর মধ্যে জড়িয়ে আছে। এগুলোর মধ্যে জড়িয়ে থাকলে দিন শেষে এমপি মন্ত্রীরা লাভবান হবেন, তারা বিদেশে পালিয়ে যাবেন, তাদের সুখের জীবন তারা বিদেশে কাটাবে। তবে সাধারণ মানুষ কিন্তু বিপদেই পড়ে থাকবে। ঠিক আছে, সাধারণ মানুষের সাধ্য নেই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া। তাদের মাতৃভূমিতে তাদের থাকতে হবে, কিচ্ছু করার নেই। তবে এই বিষয়টা কিন্তু ভাবতে হবে, এই বিষয়টা সরকারকে ভাবতে হবে। তো ভিউয়ার্সগণ, ফাইনাল কাট কথা হচ্ছে, বর্তমানে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যদি বাংলাদেশের সামরিক দিকে এখন একটু ভালোভাবে নজর দেন তাহলে বাংলাদেশটা অনেক এগিয়ে যাবে। তো রিসেন্টলি আমি নিজেও অনেকগুলো ভিডিওর উপর রিয়েকশন দিয়েছি এবং অনেক নিউজ পোর্টালে আমি দেখেছি বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান ক্রয় করছে এবং অনেক অস্ত্র ক্রয় করছে। তো অস্ত্র ক্রয় করার বিষয়টা একটা চাইলে কিন্তু দ্রুত হয় না, এখানে অনেক প্রসেস থাকে। তো যাই হোক, সবচেয়ে একটাই কথা, যদি অস্ত্র ক্রয় করে, পাওয়ারফুল যুদ্ধ বিমান ক্রয় করে, সাবমেরিন, এয়ার ডিফেন্স সিস্টেম, আরো অনেক কিছু রয়েছে যেগুলো অনেক ঘাটতি রয়েছে বাংলাদেশের মধ্যে, যদি এগুলো ক্রয় করে তাহলে আমার মতে বাংলাদেশের জন্য সব থেকে বেশি ভালো হবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার, তো আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। এবং আপনি কোন বিষয়ের উপর রিয়েকশন ভিডিও চান অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট সেকশনে। তাহলে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।